বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। সে অধ্যায়ের নাম হলো বল। তৃতীয় অধ্যায় অধ্যায়ের নাম হলো বল বা ফোর্স। এই অধ্যায় এর নাম থেকে আমরা বুঝতে পারি এখানে বল নিয়ে আলোচনা করা হবে। বল মানে ফুটবল না, কিন্তু ক্রিকেট বল না। বল মানে হচ্ছে ফোর্স মানে হচ্ছে এই যে আমি এখানে দেয়ালের মধ্যে একটা ধাক্কা দিলাম বা এখানে আমি একটা ধাক্কা দিলাম, এটা এক ধরনের বল। তো এই বল নিয়ে আমরা আলোচনা করব। বল তোমরা সবাই জানো, ফুটবল ক্রিকেট বল এগুলো জানো, আর এইখানে বলটা হলো ফোর্স। যাই হোক, বলের সংজ্ঞা আমরা প্রথমে দিব। বল কি? বল হলো এমন একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করে বা করতে চায়। অবস্থানের না লিখে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায়। আমি আরেকবার বলি, বল হলো এমন একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায়। ঘটনাটা কি রকম সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে। তুমি যদি বলো যে বল হলো এমন একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করে, যেমন এটার মধ্যে আমি বল দিলাম, এটা আগে স্থির ছিল, স্থির অবস্থায় ছিল, বল দেওয়ার কারণে এটা গতিশীল হয়ে গেল। তাহলে এই জায়গায় আমি একটা বল দিলাম। সব জায়গায় কিন্তু এরকম বল প্রয়োগ করলেই বস্তুটা গতিশীল হবে এমন কোনো কথা নাই। কারণ আমি যদি এই বোর্ডের মধ্যে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলাম, তোমরা সবাই সাক্ষী, দেখো হাত দিয়ে বল প্রয়োগ করলাম, কিন্তু বোর্ডটা গতিশীল হলো না, তাহলে তার অবস্থার পরিবর্তন হলো না। অবস্থার পরিবর্তন হলো না বলে তুমি আমাকে বলবা স্যার আপনি কোনো বল দেন নাই, এটা তো হতে পারে না। এই জন্য সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে বল হলো এমন একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে, মার্কারের অবস্থান পরিবর্তন করলো অথবা করতে চায়। আমি যখন এই বোর্ডের মধ্যে বল দিয়েছি তখন বোর্ডটা তার অবস্থান পরিবর্তন করতে চেয়েছিল, পারে নাই। কেন? কারণ এই বোর্ডটাকে সরানোর জন্য এর থেকে অনেক বেশি বলের প্রয়োজন। যদি কোনো বস্তুকে সরানোর জন্য যথেষ্ট বল দেওয়া না যায়, তাহলে ওই বস্তু তার অবস্থান পরিবর্তন করবে না। অন্যভাবে যদি আমি বলি, একটা গাড়ি সামনে দিয়ে আসতেছে, আমরা 4-5 জন মানুষ এই গাড়িটাকে ধরে রাখবো ধাক্কা দিয়ে, তাহলে গাড়ির গতিশীল অবস্থা থেকে তাকে আমরা থামিয়ে দিব। যদি থামিয়ে দেই, এই জায়গায় আমি বল প্রয়োগ করার মাধ্যমে তার গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় নিয়ে আসলাম, এখানেও একটা বল প্রয়োগ করলাম। কিন্তু একটা মানুষ ট্রাকের সামনে গিয়ে থামানোর চেষ্টা করলো, আর ট্রাকটা তার উপর দিয়ে চলে গেল, এইখানেও কিন্তু সে একটা বল প্রয়োগ করেছে, কিন্তু ট্রাকের অবস্থার পরিবর্তন করতে পারে নাই। কেন? কারণ সে যতটুকু বল দিয়েছে সেই বলটা ট্রাকটার অবস্থা পরিবর্তন করার জন্য যথেষ্ট নয়। এই জন্যই কিন্তু এই সংজ্ঞার মধ্যে অনেক কিছু বুঝার আছে, ভালো করে বুঝে নিতে হবে। আমি আরো একবার বলি, বল হলো এমন একটি বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে অথবা করতে চায়। করতে চাইলেই যে পারতে হবে এরকম না, সে চেয়েছিল কিন্তু পারে নাই। কথা কি ক্লিয়ার? বলকে দুই ভাগে ভাগ করা হয়, প্রধানত
এক নাম্বার হচ্ছে স্পর্শ বল, 2 নাম্বার অস্পর্শ বল। 1 নাম্বার হলো স্পর্শ বল, 2 নাম্বার হলো অস্পর্শ বল। তাহলে স্পর্শ বল কোনটা সেটা আমাদের আগে জানতে হবে। স্পর্শ বল সংজ্ঞা লিখে দেই। স্পর্শ বল যে সকল বল প্রয়োগের ক্ষেত্রে প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাদের স্পর্শ বল বলে। যেমন ঘর্ষণ বল, যেমন কি বল? ঘর্ষণ বল। ভালো করে বুঝে নাও, যে সকল বল প্রয়োগের ক্ষেত্রে প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়। প্রত্যক্ষ সংস্পর্শ মানে কি? আমি দূর থেকে বোর্ডে ধাক্কা দিলাম, এই ধাক্কা কি বোর্ডে গিয়ে লেগেছে? না। তাহলে বোর্ডে ধাক্কা দেওয়ার জন্য আমাকে আগে এটাকে স্পর্শ করতে হবে, এইভাবে স্পর্শ করার পরে ধাক্কা দিতে হবে। এই বলটাকে বলা হয় স্পর্শ বল। ঘর্ষণ বল যেটা আমরা বলেছি, স্পর্শ ছাড়া ঘর্ষণ বল হয় না। স্পর্শ ছাড়া ঘর্ষণ বল হয় না, হয় কি না? তাহলে স্পর্শ বল কোনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এইবার যদি আমি বলি অস্পর্শ বল, 2 নাম্বার, যে সকল বল প্রয়োগের ক্ষেত্রে প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়, এখানে একটা না লাগিয়ে দিলাম। একই সংজ্ঞা দুইটার মধ্যে চালিয়ে দিব, সমস্যা কি? পড়ালেখাকে এত কঠিন করা যাবে না, সহজ করতে হবে। যে সকল বল প্রয়োগের ক্ষেত্রে প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না তাদের অস্পর্শ বল বলে। যেমন তড়িৎ বল বা তড়িৎ চুম্বক বল। এবার না লিখে আমরা লিখি মহাকর্ষ বল। 2টা সহজ উদাহরণ, মহাকর্ষ বল আর একটা লিখলাম চুম্বক বল। এই জায়গায় বল প্রয়োগ করার জন্য কোনো স্পর্শ করার দরকার নাই। মহাকর্ষ বল একটা অস্পর্শ বলের উদাহরণ। মহাকর্ষ বল কি সেটা আমাদের জানতে হবে। এই মহাবিশ্বে, শুধু পৃথিবীতে না, মহাবিশ্ব আর পৃথিবীর মধ্যে পার্থক্য আছে। পৃথিবীতে হচ্ছে আমরা যে পৃথিবীতে বসবাস করি, এটা হলো সৌরজগতের একটা গ্রহ। আর মহাবিশ্ব যদি বলি, আমাদের সৌরজগৎ তো একটা, কেন্দ্রে আছে সূর্য, এরকম লক্ষ লক্ষ সৌরজগৎ আছে মহাবিশ্বে। যাই হোক, এই মহাবিশ্বের যে কোনো 2টা বস্তু পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এটা বিকর্ষণ কখনোই করে না। মহাবিশ্বের যে কোনো 2টা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষণ। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষণ। পৃথিবী আর চাঁদ পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু চাঁদ আর পৃথিবীর মধ্যে কোনো সংস্পর্শ নাই। তাহলে এইটা এক ধরনের মহাকর্ষ বল, আর এইটা হবে হচ্ছে অস্পর্শ বল। চুম্বক সহজ উদাহরণ বলি, এত দূরে যাওয়া দরকার নাই। তোমরা জানো চুম্বক, 2টা চুম্বক যদি নাও, তারা যদি সমমেরু থাকে তাহলে পরস্পরকে ধাক্কা দেয় অথবা বিকর্ষণ করে, দূরে সরে যায়। আর যদি 2টা বিপরীত মেরু থাকে তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে। এই জায়গায় আকর্ষণ বা বিকর্ষণের জন্য তাদের স্পর্শ করার কোনো দরকার নাই। এই জন্য চুম্বক বল এইটা হচ্ছে অস্পর্শ বল। তোমরা এটা জানো, আমি একটু এঁকে দেই। এটা যদি নর্থ হয় এটা সাউথ,
এটা যদি নর্থ হয় এটা হবে সাউথ, তাহলে নর্থ আর সাউথ পরস্পরকে কি করবে? আকর্ষণ। যদি সমমেরু হয় তাহলে বিকর্ষণ। এখানে কিন্তু কোনো স্পর্শ করার দরকার নাই, এর আগেই তারা আকর্ষণ অথবা বিকর্ষণ বল প্রয়োগ করে, এই জন্য এদেরকে বলা হয় অস্পর্শ বল। তাহলে আমরা প্রথমে শিখলাম বল, তারপরে শিখলাম বল দুই প্রকার, একটা হলো স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। এইবার আরো দুইটা সংজ্ঞা শিখবো, সেই দুইটা সংজ্ঞা হলো, একটা হলো সাম্য বল আর একটা হলো অসাম্য বল। সাম্য বল পরীক্ষা আসতে পারে কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুটি সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ বস্তুর ত্বরণ থাকে না। যে বল প্রয়োগে বস্তুটি সাম্যাবস্থায় থাকে তাকে সাম্য বল বলে। আমি একটা উদাহরণের মাধ্যমে এটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি। মনে করো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর মধ্যে দুইটা রশি বাঁধলাম আমি, একটা এইদিকে আর একটা হলো এইদিকে। এই দুইটা রশির মধ্যে ধরে দুইটা বালক দুই দিকে টানতেছে। প্রথম বালক এই দিকে টানতেছে 10 নিউটন বলে, দ্বিতীয় বালক এই দিকে টানতেছে 10 নিউটন বলে। তোমরা বলো বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা কোনো দিকেই যাবে না। বস্তুর এই অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা। বস্তুর এই অবস্থাকে কি বলা হয়? সাম্যাবস্থা। আর এই সাম্যাবস্থা অর্জনের জন্য এখানে যে বল প্রয়োগ করা হলো, এই বলকে বলা হবে সাম্য বল। এই বলকে কি বলা হবে? সাম্য বল। উদাহরণটা আমি আরেকবার বলি, একটা বস্তুর মধ্যে দুইটা রশি বেঁধে দুই দিকে দুইটা ছেলের হাতে দিয়ে দিলাম, দুইজন ছেলেই দুই দিকে 10 নিউটন করে বল প্রয়োগ করলো। কয় নিউটন করে বল প্রয়োগ করলো? 10 নিউটন করে বল প্রয়োগ করলো। এর ফলে এইখানে রেজাল্ট বা বলের যে ফলাফল, যেটাকে আমরা এখানে বলেছি বলের লব্ধি। লব্ধি মানে হচ্ছে, লব্ধির ইংরেজি হচ্ছে রেজাল্টেন্ট, কিন্তু আমরা যখন পড়বো তখন বলবো রেজাল্ট বা ফলাফল। রেজাল্ট বা ফলাফল। তাহলে দুইটা বলের ফলাফল হয়ে গেল 0। যদি ফলাফল 0 হয়ে যায় তাহলে বস্তুটার কোনো দিকেই যাবে না। বস্তুর এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। অবস্থাটাকে কি বলা হয়? সাম্যাবস্থা। আর এই সাম্যাবস্থার জন্য যে বলগুলো দায়ী সেই বলকে বলা হয় সাম্যবল। সাধারণ কিভাবে লিখবো? কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে বলের লব্ধি যদি শূন্য হয়, বলের লব্ধি জায়গায় শূন্য, তাহলে বস্তুটি সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ বস্তুর ত্বরণ থাকে না। বস্তুর ত্বরণ থাকে না। যে বল প্রয়োগে বস্তুটি সাম্যাবস্থায় থাকে
তাকে সাম্য বল বলে। তাকে কি বলে? সাম্য বল বলে। সাম্য বল যদি আমরা ভালো করে বুঝতে পারি, অসাম্য বলও আমরা সহজেই উত্তর করতে পারবো। কি চেঞ্জ করে একটু, এটা হচ্ছে অসাম্য বল। কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে বলের লব্ধি যদি শূন্য না হয়, তাহলে বস্তুটি সাম্যাবস্থায় থাকে না। বস্তুটি সাম্যাবস্থায় থাকবে না, বস্তুটি সাম্যাবস্থায় থাকে না, অর্থাৎ বস্তুর ত্বরণ থাকে। বস্তুর ত্বরণ যদি সাম্যাবস্থায় না থাকে, তাহলে বস্তু একদিকে সরে যাবে, আর একদিকে সরে গেলে তার ত্বরণ থাকবে। মানে বেগের পরিবর্তন হলেই তো ত্বরণ থাকবে, তাহলে তার ত্বরণ থাকে। যে বল প্রয়োগে বস্তুটি সাম্যাবস্থায় থাকে না, তাকে অসাম্য বল বলে। শেষ। শুধু একটু এডিট করে দিলাম। একই রকম জিনিস যদি আমরা ফিজিক্স বুঝতে পারি, পড়ালেখাটা একেবারেই সহজ। কারণ পদার্থবিজ্ঞানের মতো সহজ সাবজেক্ট আমি বারবার বলি আরেকটা নেই। কারণ জাস্ট একটু বুঝলেই হয়। এই ঘটনাগুলো আমাদের চারপাশে অহরহ ঘটতে থাকে। যেমন মনে করো, কোনো একটা জিনিস তোমার বাবা বাসায় নিয়ে আসলো, তোমরা দুই ভাই বোনই টানাটানি শুরু করে দিলা, কেউ কোনো দিকে নিতে পারতেছ না। যদি কেউ কোনো দিকে নিতে না পারো, তাহলে তোমার বাবা মা এসে বলে, এই তুই ছেড়ে দে, ওকে দিয়ে দে। তখন যখন তুমি ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত ওইখানে ছিল সম্ভবন। ওইখানে কি ছিল? সম্ভবন। এই ঘটনাগুলো আমরা জানি, আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু আমরা কখনো এইভাবে চিন্তা করি না। আর যদি এক ভাই বড় হয় আর এক ভাই ছোট হয়, তাহলে বড় ভাইয়ের হাতে পড়ার সাথে সাথে টান দিয়ে নিয়ে যায়, তাহলে সেই জায়গায় সম্ভবন হয় না, হয় অসম্ভবন। ঘটনাগুলো বাস্তব, বাস্তবের সাথে মিল রেখে করবা, তাহলে দেখবার কোনো সমস্যা হবে না। তাহলে এই জায়গায় কি হবে? ধরলাম প্রথম বালক বল প্রয়োগ করলো 15 নিউটন, আর দ্বিতীয় বালক হলো 10 নিউটন। কি বল হবে এখানে? অসাম্য বল। এখানে সাম্য বল হবে না। বুঝতে পেরেছো আশা করি সবাই। এবার আমরা একটা নতুন টপিকে যাই। নিউটনের সূত্র পড়ার আগে আমি একটু ভরবেগ নিয়ে আলোচনা করব। ভরবেগ। ভরবেগ সংজ্ঞার নাম শুনলেই বোঝা যায়, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। একটু সাজিয়ে লিখি। কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে মনে করি কোন বস্তুর ভর m এবং বস্তুটি v বেগে গতিশীল। ধরলাম একটা বস্তুর ভর m এবং বস্তুটি v বেগে গতিশীল। সুতরাং ভরবেগ এটাকে p দিয়ে প্রকাশ করা হয়। ভরবেগের ইংরেজি হচ্ছে মোমেন্টাম। এটাকে p দিয়ে প্রকাশ করা হয়। p equal to mv। p equal to mv। ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ। সংজ্ঞা থেকে বোঝা যায় কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। কোন বস্তুর ভর যদি হয় m, বস্তুটি যদি v বেগে গতিশীল হয়, তাহলে ভরবেগ যেটা দাঁড়ায় p equal to mv। এবার তোমরা আমাকে বলবা ভরবেগের একক কি হবে? ভরবেগের একক হবে, ভরের একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। কোনো সমস্যা নাই? তাহলে এটা দিয়ে একটা ছোট্ট অঙ্ক করি। বাইরে বৃষ্টি হচ্ছে,
একটু শব্দ শোনা যাচ্ছে। দশ কেজি ভরের একটি বস্তু কত বেগে গতিশীল হলে বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হবে? একেবারে ছোট অঙ্ক। এখানে ভর m ইকুয়াল টু 10 কেজি, ভরবেগ p ইকুয়াল টু 200 কেজি মিটার পার সেকেন্ড, বেগ v ইকুয়াল টু হোয়াট লিখবো? আমরা জানি p ইকুয়াল টু mv। আমরা কি বের করব? v বের করব। তাহলে v বের করলে v ইকুয়াল টু p বাই m লেখা যায়। p বাই m, p এর মানটা বসিয়ে দাও, 200 ডিভাইডেড বাই 10, v ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের আনসার। একেবারে সহজ অঙ্ক। এত সহজ অঙ্ক পরীক্ষা আসবে না, কিন্তু তারপর আমরা এটা করলাম এবং এটা আরেকটা এক্সাম্পল নিব আমরা। এরপরে আরেকটা এক্সাম্পল দিব তোমাদের নতুন করে বাসায় করার জন্য। এখানে 20 কেজি 240 কেজি মিটার পার সেকেন্ড হবে। এটা তোমরা করবা। আমি আরো একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। একটি বস্তু উপর একটি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটি 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। একটি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটি 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। বস্তুর ভর 8 কেজি হলে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। একটি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটি 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। বস্তুর ভর 8 কেজি হলে ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। এখানে তোমরা বুঝতে পারতেছো, প্রথমে বস্তুটা স্থির ছিল, বল প্রয়োগ করার পরে বস্তুটা একটা বেগ লাভ করলো। তাহলে আগে একটা ভরবেগ ছিল, পরে আরেকটা ভরবেগ পাওয়া যাবে। এই দুইটা ভরবেগের পার্থক্য তোমরা বের করবা। আজকে আর বেশি ক্লাসটা দীর্ঘায়িত করতে পারতেছি না, বাইরে বৃষ্টি হচ্ছে, শব্দ কম কম শোনা যাবে। যাই হোক, আগামী ক্লাসে এরপর থেকে আমি শুরু করব। আর সবাই সুস্থ থাকবা, খুব সাবধানে থাকবা। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।